মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি বুঝতে পারছেন না, ওই জেনিকে মিথ্যে প্রমাণ করতে না পারলে আপনার সততা আমি প্রমাণ করতে পারবো না। আপনাকে অপমানের হাত থেকে বাঁচাতে হবে, নিজের বাড়িতে ফিরে যেতে হবে জেঠু বাবা। আর তুমি কি করবে? আমার কথা ছাড়ুন, আমি তো বাবার কাছে ফিরে যাব। আমাকে যেতে দিন, আমাকে প্রমাণ করতেই হবে, যেতে দিন আমার। তোমার যাওয়া হবে না রাধামা। আমি আমার স্বার্থের জন্য তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না রাধামা। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না। আমিও যে হিরো বাবুর বিশ্বাস ভাঙতে পারবো না জেঠু বাবা। তবু তোমার যাওয়া হবে না, এই আমার শেষ কথা। জেঠু বাবা আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। জেঠু বাবা আমাকে যেতে দিন না। আপনাকে বড় মার দিবি জেঠু বাবা, চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আমি নবদ্বীপের রাধা, ওই জেনির মুখোশ কি করে খুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি বাড়িতে থাকবেন, বাড়ি থেকে করতে হবে রবেন না, বিশ্রাম নেবেন, ঠিক আছে? আমি আসছি। এই মেয়ে চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাব। কি করি এখন? জেঠুমণি, হ্যালো। আদি রাধা একা চলে গেছে ওই জেনির ডেরায়। কি? হ্যাঁ, এখন কি করবো বলতো? রাধামার জন্য তো আমার ভীষণ টেনশন হচ্ছে। না না, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি আসছি। তোমার না ওকে একা ছাড়া উচিত হয়নি জেঠুমণি। ও কি আমার কথা শোনে? তোমার কথা শোনে? কারোর কথা শোনে বলে মনে হয় না। শোনো, তুমি মেয়েটাকে রক্ষা করো বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, তুমি ফোন রাখো, আমি আসছি। আচ্ছা। কি হলো আদি, কোথায় যাচ্ছিস? আসছি, একটু কাজ আছে। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যেতে হবে তোকে? কি হলো, চুপ করে আছিস কেন? কি জানতে চাইছিস বল না, কোথায় যেতে হবে তোকে? এসে সব বলবো মা, দরকার আছে, যাই এখন। আমি তো সেটাই জানতে চাইছি, হঠাৎ কি জরুরি দরকার পড়লো তোর? আসছি মা, পরে বলবো। চিন্তা করো না বন্ধু মাসি, আমি দেখছি আদিত্য কোথায় গেল। আমি আদিত্যর কিচ্ছু হতে দেব না। সত্যি রে মেঘা, তুই না থাকলে সবকিছু কিভাবে যে হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি পাসপোর্টটা নিচে পড়লো কিভাবে? হাওয়াতে? জেনে তো জানলা বন্ধ করে দিল, আমি এখন পালাবো কোথা দিয়ে? আমার সিক্স সেন্স কেমন যেন নক করছে, সামথিং খুব ফিশি লাগছে। ইয়েস, ওকে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কেউ আমার ড্রেস পাবে না।
মিনি বিড়ালটা পালাচ্ছে নাকি? এত সহজে তো তোমাকে আমি ছেড়ে দেবো না। রাধা, Give me my passport. Give it! রাধা! Radha! Stop, Radha, stop! Give me my passport! Radha! Stop, Radha! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ বাড়িতে আমি এমন একজনকে আনতে চলেছি যে প্রতি পদে তোমার ভুল শুধরে দেবে। তোমার বিয়ে ঠিক করেছি আমি। আমার বিয়ে? 7 দিন ধরে নাকি স্কুল বন্ধ, একটা কিছু পেলেই হয়েছে। আজ উৎসব, কাল গরমের ছুটি, কিছু হলেই ছুটি। রাখি 7 দিন পর তো স্কুল খুলবে। তো বাবা, আমার বিয়ে নিয়ে তো আপনি আগে কখনো... আমি তোমার বিয়ে ঠিক করেছি কার সঙ্গে সেটা শুনবে না? উজ্জয়িনীর সাথে। বাবা, এটা কি বলছেন? আমি ঠিক শুনছি তো? উজ্জয়িনীকে আমার পছন্দ। বাবা আমার পছন্দ মেনে নিলেন? এই প্রথমবার বাবা আমার মনের কথা শুনলেন। বৌরানী, তুমি আছো। কি তুমি ভাবতে আমি তোমাকে তেমন ভালোবাসি না, তাই তো? কিন্তু তা নয় আয়ুষ্মান, তুমি আমার বড় ছেলে। তোমার পছন্দ অপছন্দ আমার মাথায় থাকে। ঠাম্মি, দাদাকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। দাঁড়া, ব্যাপারটা আগে ভালো করে বুঝতে দে। এতদিন পরে হঠাৎ করে সবকিছু কেমন এক সুতোয় মিলে যাচ্ছে। আজকেই অষ্টমীকে বললাম উজ্জয়িনীর কথা, আর আজকেই ওর সাথে বাবা বিয়ের কথা বললেন। আরে পাস, আয়ুষ্মান বাবু তো ভয়ে নিজের মনের মানুষটার কথা স্যারকে বলতেই পারছিল না। আর এদিকে স্যার নিজেই আয়ুষ্মান বাবুর বিয়ে ঠিক করে ফেলেছেন। এ তো পুরো কোইন্সিডেন্স। একেই বলে প্রেম। যাক, মানুষটার একটা ইচ্ছে তো পূরণ হলো। আমি জানি তুমি ওকে পছন্দ করো আয়ুষ্মান, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। কি খুশি তো? দারুণ খুশি, ভীষণ খুশি।
বাবা, আমি বিশ্বাস করতে পারিনি যে আপনি আমার বিয়ে নিয়ে। আমি বুঝেছি তুমি খুশি হয়েছো। দেখো, এই বিয়েটা নিয়ে আমি আর দেরি করতে চাই না। উজ্জয়িনীরা কালই আসবে, দেখো ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। বাবা, কোনো ত্রুটি হবে না, আমরা তো সবাই রয়েছি। আর তাছাড়া দাদা ভাইয়ের বিয়ে আমি খুব খুশি হয়েছি। আমার একদম ভালো লাগছে না। দাদার তো বিয়ে হওয়ারই কথা ছিল না, সেখানে বাবা নিজে দাদার বিয়ের কথা বলছেন। মায়ের মুখেও হাসি, এদিকে বড় মাদের দেখে তো খুব একটা খুশি বলে মনে হচ্ছে না। কেসটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে। দেখিস সুজাতা, ছেলের বিয়ের কথা হচ্ছে আর তুমি এইভাবে মুখ করে দাঁড়িয়ে থাকলে হবে? বাবা, সব ব্যবস্থা আমি নিজেই করতে চাই। এই সিদ্ধান্ত তো তোমার জন্যই নেওয়া হয়েছে আয়ুষ্মান, দেখতে তো তোমাকেই হবে। কালই আমি পাকা কথা বলে বিয়ের দিনটা ঠিক করে ফেলছি। সত্যি আয়ুষ্মান, পুরুষোত্তম ঠাকুরের ছেলে হয়ে তুমি কি করে যেরকম বোকা হলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাম্বার না থাকলে কথা হয় কি করে শুনি? খুব বেশি কথা হয় না। আহারে, কি দুঃখ। তবে এবার থেকে কিন্তু শুধু ছবি দেখে কাটালে চলবে না, এবার থেকে আপনি কি যা ইচ্ছে তাই বলে যাবেন নাকি? আমি মোটেই কারো ছবি দেখছিলাম না। আচ্ছা, একটা কথা বলুন তো, যাকে এত ভালোবাসেন তার সাথে আপনার ফোনে কথা বলতে ইচ্ছা করে না নাকি? এখানেও আপনার বাবার ভয়? আমার ভালো লাগে না, জানেন তো। সব বিষয় বাবাকে টানবেন না দয়া করে। আচ্ছা, বাবাকে আপনি তো ভয় পান কেন বলুন তো? আপনি ফোনে কার সাথে কি কথা বলছেন সেটাও কি আপনার বাবা ফোনের মধ্যে ঢুকে বুঝে যাবে? আমায় ক্ষমা করে দিন, আমি আপনার সাথে এত কথা বলতে পারবো না। আমি একটাই কথা জানি যে এই মুহূর্তে আমি ওকে ফোন করব না, ঠিক আছে? ও বাবা, এখন থেকেই ও? দেখেছেন তো, অষ্টমীর চক্কে ফাঁকি দেওয়া কিন্তু অত। তার মানে আপনার কাছে নাম্বারটা আছে, কিন্তু আপনি ইচ্ছা করে ফোনটা করছিলেন না। নিন, এবার ফোনটা করুন, করুন করুন, ফোনটা করুন। দেখুন, আপনি যদি ফোনটা না করেন আমি কিন্তু সোজা স্যারের কাছে আচ্ছা গিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান প্লিজ। বেশ, দাঁড়ালাম। নিন, এবার ফোনটা করুন। কি কি বলবো ফোন করে বলুন তো? আরে বাবা, জিজ্ঞেস করবেন যে কালকে ওরা কখন আসবে, কি রঙের ড্রেস পরবে, আপনি কি রঙের ড্রেস। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাকে কি আমায় সব শিখিয়ে দিতে হবে? না, আচ্ছা ঠিক আছে, আমি করছি, দাঁড়ান। হ্যাঁ, করুন করুন। হ্যালো, আমি আয়ুষ আয়ুষ্মান বলছি। আয়ুষ? What a pleasant surprise! হ্যালো হ্যালো, আয়ুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি মানে ইয়ে আর কি। আপনার না মানে সবাইতে একটা ভয় আমাদের। আরে দিন থাকতে। হ্যালো, আমি অষ্টমী বলছি। কে কে অষ্টমী? আমি আয়ুষ্মান বাবুর বন্ধু। আয়ুষ্মানের বন্ধু আপনি? হ্যাঁ, আপনার ইনি তো আপনার গলা শুনেই একেবারে বাক্যহারা হয়ে যায়। কি হচ্ছেটা কি? হ্যালো উজ্জয়িনী, আপনি সরি 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 সরি, তুমি কালকে তোমরা কখন আসছো গো কালকে? আয়ুষ, আমরা কাল সকাল সকালে বেরিয়ে পড়বো, খুব বেশি দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, আমরা অপেক্ষা করবো। আরে কি কি হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করবেন না, না হলে তো এখানে চিন্তা একদম শেষ হয়ে যাবে। যাকে, আপনি কালকে এলে আপনার সাথে অনেক গল্প হবে। হ্যাঁ, এখন রাখি। হ্যালো, অষ্টমী? এই নামটা তো আগে শুনিনি। কে এই মেয়েটা? কাল গিয়ে ব্যাপারটা জানতে হচ্ছে। ওহো, আয়ুষ? হ্যাঁ, আপনি উজ্জয়িনীকে কি সব বললেন ফোনে? কি করব বলুন? আমার বন্ধু যদি তার প্রেমিকার সাথে কথা বলতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়, তখন তো আমাকেই কিছু একটা করতে হবে না?
মাঝে মাঝে আপনি এমন হাবভাব করেন না, আপনাকে দেখলে মনে হয় একেবারে দুধের শিশু। শুনুন একটা কথা, কাল সকালে কিন্তু আপনার বিয়ের পাকা কথা, এত লজ্জা পেলে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন তো? না না আমি লজ্জা। শুনুন একটা কথা ভালো করে, কাল কিন্তু এরকম লজ্জা পেয়ে থাকবেন না, বুঝতে পেরেছেন? মনের সাহসটাকে বাড়াতে হবে, তাছাড়া সব দিক থেকেই মনের সাহস বাড়াতে হবে, না হলে কিন্তু আমাদের হবু বৌদিরা আপনার ঘাড়ে চড়ে ছড়ি ঘোরাবে, বুঝতে পেরেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। টুম্পাদি আইসক্রিমের ব্যবসা কত বছর হয়ে গেল? প্রায় 40 থেকে 45 বছর। বাবা, এটা কার ব্যবসা ছিল? ওটা আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা। আগে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার শাশুড়ি মা ইনভলভ ছিল এবং বিয়ের পরে তার সঙ্গে আমার হাজব্যান্ডও ছিল, কিন্তু তার বিয়ের পরে আমি এই শ্বশুর মশাই গত হয়েছেন এই 4-5 বছর হয়েছে, তারপর থেকে আমি ওই ব্যবসার সঙ্গে ইনভলভ হয়ে পড়েছি পুরোপুরিভাবে। তার মানে পুরো ব্যবসাটা আপনি এখন দেখেন? আমার হাজব্যান্ড তো আছে টোটালি, তার সঙ্গে আমি আছি, আমার শাশুড়ি মাও আছে, এখনো আছে। আমার যখন বিয়ে হয়ে এলাম তখন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দেখতো, তখনকার দিনে দিদি আইসক্রিম হতো ওই যে 2 টাকার আইসক্রিম, টোটালি জল আর চিনি দিয়ে যে আইসক্রিম রং বেরঙের বরফের স্টিক গুলো। হ্যাঁ, তখন দিদি ওই যে ঠেলা গাড়ি করে নিয়ে যাওয়া সেই আইসক্রিম। তখনকার দিনে দিদি আমার শ্বশুরের 4টে থেকে কি 5টা গাড়ি ছিল। মানে আগে তোমাদের আইসক্রিমের গাড়ি নিয়ে ব্যবসা বাড়ি হয়েছিল। এখন দিদি সেই গাড়িগুলো আর নেই, এখন দিদি সবে এখন প্যাড গাড়ি আছে, এসি গাড়ি। এখন কতগুলো গাড়ি? এখন দিদি 30 থেকে 35টা গাড়ি। কি নাম তোমাদের আইসক্রিম? নীলা আইসক্রিম। কজন কর্মচারী কাজ করে? 10 থেকে 12 জন। তারাই আইসক্রিমটা বানায়? তারাই বানায় দিদি, কিন্তু বানালে তারা কি হবে, তাদের সামনে দিদি দাঁড়িয়ে থেকে আমাকে দেখতে হয়। এক এক দিনে কতখানি করে প্রোডাকশন হয়? দিদি এখন রেগুলার দিদি 4 থেকে 5 হাজার সব বিক্রি হয়ে যায়? সব বিক্রি হয়ে যায়। তার মধ্যে তো ওইগুলো হকাররা নিয়ে যায় দিদি, তার মধ্যে তো দোকান থেকে যারা আসে তারাও তো নিয়ে যায়। তো ধরো মার্কেটে তো এখন প্রচুর নামি দামি কোম্পানি রয়েছে আইসক্রিম, প্রচুর নামি দামি, এত টাফ কম্পিটিশন। হ্যাঁ, তোমার কি মনে হয় কেন তোমাদেরটা আলাদা? আমার আইসক্রিমে দিদি ঘরোয়া যে দুধ মাখন যে বাটার দিদি, তারপরে ফ্রুট দেওয়া হয়, সেইগুলো নিজে দাঁড়িয়ে থেকে দিদি আমার সেগুলো দেখতে হয় টোটালি। লেবাররা তারা করা, কিন্তু দিদি টোটালি আমাদের দাঁড়িয়ে দেখতে হয়, কোনো সেন্ট কিছু দেয় না। সেইগুলো দিদি এখন বাইরের লোকেরা খুবই পছন্দ করছে, তো ওই জন্য দিদি আমার আইসক্রিমে খুব সেল, এখন সেল দিদি খুবই ভালো। খুব ভালো। নির্মলাদি, মাটির পুজোর ব্যবসা তোমার হ্যাঁ কতদিন হয়ে গেল হচ্ছে? অনেক বছর। আমার শ্বশুর মশাই প্রথম করতেন, এবার আমার হাজবেন্ড করে, এবার ওই দেখে দেখে আমারও ইচ্ছে হলো এটা করার। আচ্ছা, মানে সবাই এখন ব্যবসায় নেমে গেছে? হ্যাঁ, সবাই আর কি। দিয়ে আমারও খুব ইচ্ছে হলো, দিয়ে আমিও আস্তে আস্তে করে শিখলাম। এগুলো কি ছাঁচে হয়? কিভাবে হয়? না, এগুলো চাকে তৈরি হয়, মাটি দিয়ে চাকে তৈরি করা হয়। আচ্ছা। এগুলো কোনো সাথে তৈরি করা না, সব হাতে তৈরি। সব হাত দিয়ে এরকম হ্যাঁ। প্রলেপ দিয়ে দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ইচ্ছে মাটি দিয়ে করা যায় না, ক্যানিং থেকে আসে আমাদের এই। ক্যানিং থেকে আসে? হ্যাঁ, আচ্ছা, কিনে নিতে হয় আমাদের মাটিটা। ও, দিয়ে এটা বানানো হয় কোথায় তাহলে? আমরাই মাটিটা এনে আমরাই তৈরি করি, আমরাই বানাই। তো মাটি কিভাবে তৈরি হয়? মাটিটা ফিল্টার করা হয়। আচ্ছা। ফিল্টার করে ওটা নেট আছে, নেটে সেকে নেওয়া হয়, নিয়ে তারপরে ওটা আর কি যেমনি আমসত্ত্ব রোদ্দুরে দিলে শুকায় তো, মাটিটা ওরকম রোদ্দুরে দিতে হয় কাপড়ে, দিয়ে ওরকম প্লেন করে। আচ্ছা, দিয়ে তারপর মাটিটা তুলে নিয়ে তারপরে ওইটা দিয়ে মাল তৈরি হয়। তো প্রচুর খাটনি। হ্যাঁ, অনেক খাটনি। আমার অনেক লোক আছে কাজের। কজন লোক কাজ করে? আমার তাও 200-250 লোক কাজ করে। বাবা, আমার 3-4টে কারখানা। এই কলসি বানাতে কতক্ষণ সময় লাগবে? 6-7 মিনিট লাগে আর কি, চাকে বসানোর পরে। 6-7 মিনিট তো মানে খুব কম সময় আমি বলছি। মেন হচ্ছে ওটা কারেন্টে করে তো, এবার চাকটা যদি ঘুরিয়ে করা হয় তাহলে আরো বেশি টাইম লাগে। আচ্ছা, আমার হাতে ডিজাইন করাও আছে। আপনার হাতের ডিজাইনটা তুলে দেখান। এগুলো সব হাতে করা। আর এই বোতলে ওগুলো এঁকেছেন? হ্যাঁ, এগুলো আঁকা, এগুলো হাতে আঁকা। আর এতে জল খাওয়া খুব ভালো, ঠান্ডা থাকে। তো এই বোতলগুলো কিরকম দাম হয়? এগুলো 100 টাকা করে, 100 রুপিস। আর কলসি? কলসি এইটা 250 রুপিস, আর এটা 500। মানে সাইজ অনুযায়ী? এর থেকে বড় হয়? হ্যাঁ, যেরকম সাইজ আপনি চাইবেন, একটু বড়ও হয়, ছোটও হয়। খুব ভালো থাকবে নির্মলাদি, ভালো লাগলো কথা বলে পরিচয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিঙ্কু, নমস্কার দিদি। নানা রকমের লাস্সি, ফ্লেভার লাস্সি। হ্যাঁ দিদি। কতদিন হয়ে গেল করছো? প্রায় 9 বছর ধরে। কিভাবে শুরু হলো? আমার হাজবেন্ডের একটা কারখানা ছিল বাড়িতে, ওটা বন্ধ হয়ে গেল। এবার আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, সংসার আছে, তাই মাথায় চিন্তা ভাবনা করে লস্যির একটা দোকান নিয়েছিলাম দিদি। তো এত ব্যবসা ছেড়ে লাস্সি কেন? মানে পছন্দসই, মানে ভালো লেগেছে দিদি, যাতে এটা গরমে যাতে সবার ভালো লাগে। মধ্যমগ্রামে দোকান আছে আমার, ওখান থেকে আমার শুরু হয়।
তারপরে বিয়ে বাড়ি, জন্মদিনে অর্ডার আসতে শুরু করে দিদি। শিখলে কি করে এত কিছু বানানো? শিখলাম, ইউটিউব দেখেছি, শিখেছি দিদি। মানে চেষ্টা, মানে আমার এটা করতে হবে, আমার বাড়ির ফ্যামিলির পাশে আমার দাঁড়াতেই হবে। আমার ছোট একটা বাচ্চা ছিল, ওকে আমার মানুষ করতে হবে দিদি। তা 9 বছরে পুরো শিখে গেছে এখন? 9 বছরে দিদি শিখে গেছি। তো দইটা তো বাড়িতে বসাতে হয়? হ্যাঁ, দইটা বাড়িতে। কত দই বসাও রোজ? দই আপনার প্রায় 3 থেকে 4 কেজি। সপ্তাহে কি সন্ধ্যেবেলা বসানো? সারাদিন ধরে তোমার দোকান? সারাদিন দোকান চলে। এমনি এখন লোক রেখে দিয়েছি দিদি। কজন লোক রেখেছো? তোমার সাথে কজন লোক কাজ করে? আমার সঙ্গে আপাতত বিয়ে বাড়ি এখানে 8-9 জন লোক কাজ করে। সবসময় তো বিয়ে বাড়ি হয় না? না, সবসময় হয় না, যেহেতু আমার দোকান আছে, 2 জন লোক কাজ করে আমার। আচ্ছা, তো কত রকমের ফ্লেভার লাসি হয় তোমাদের? আমি এখন 10-12 রকমের ফ্লেভার নিয়ে এসেছি দিদি। আমি একটা করে খাওয়াই। একটা করে খাওয়াবে? হ্যাঁ, একটা হয়ে গেল আমার অবস্থা শেষ। ফায়ার লস্যি খাওয়াই। ফায়ার? হ্যাঁ, ফায়ার খাওয়াই। মানেটা কি? ফায়ার দই লস্যি। আচ্ছা, আগুন জ্বলবে। একই বাইরে এত গরম, তার মধ্যে এখানেও ফায়ার? আচ্ছা, বানাও, কিভাবে বানাচ্ছ? এটা বাড়িতে পাতা দই তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার পাতা দই। মোষের দুধ দিয়ে দই মোটামুটি বসা, তাতে সবটা সেল হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশমিশ দিলাম দিদি। সবাইকে দিও? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেবো। এটা কি? সুগার। আর এই পেছনে যত বোতল, এগুলো সব তোমার এই সিরাপ গুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে তুমি আবার সিরাপটা ঢালো? হ্যাঁ, তাহলে সেটাও ফ্লেভার হয়ে যায়? ধরুন যে কেউ যদি বলে, হ্যাঁ 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 হ্যাঁ, কেউ যদি বলে যে আমাকে ম্যাঙ্গো করে দাও, ম্যাঙ্গো করে দিলাম দিদি। কেউ যদি বলে আমাকে রোজ করে দাও, রোজ দিয়ে দিলাম। ওটা ভাঙতে হবে আবার? নাহলে এত বড় বরফ বলে হবে না। হ্যাঁ, এই বরফও তো তোমাকে প্রচুর রাখতে হয়? প্রচুর প্রচুর। আমার পেটি পেটি বরফ আসে। হ্যাঁ, পেটি পেটি বরফ আসে আমার। বরফটাই হচ্ছে আসল? আসল, হ্যাঁ। জল লাগবে না? ওটা কি? পুদিনা দিদি। পুদিনা? হ্যাঁ, ওই যে ঠান্ডার জন্য ভালো। কিরকম প্রাইস তোমার লাসির? 40 টাকা আছে, 60 টাকা আছে। আচ্ছা, চিনিতে এরম জলে আগুন? বাবা, ঠান্ডা লাগবে না গরম লাগবে বুঝতে পারছি না। থ্যাংক ইউ, দারুণ। এই আগুনটা জ্বলতেই থাকবে? চলতেই থাকবে। বাহ, সবাইকে একটু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঝুলনতলা মোড়ে আছি, এটা বড়নগর। এই যে ঝুলন বাড়ি, এদের অনেক বড় ইতিহাস, বিরাট কাহিনী আছে, ঐতিহ্য আছে, সব কথা জানবো বাড়ির ভিতরে গিয়ে। আসুন আমাদের সাথে, আসুন। এই দরজা খুলে দিলাম, অন্দর মহলে প্রবেশ। শুন, নমস্কার। কি নাম আপনার জেঠিমা? কল্পনা চক্রবর্তী। কল্পনা চক্রবর্তী। সঙ্গে কে রয়েছে? আমার দেওরের ছেলের বউ। নমস্কার, কি নাম আপনার? পারমিতা গুহ চক্রবর্তী। জেঠিমা, কত বছর আগে এসেছিলেন এই বাড়িতে? আমি এসেছি 65 সালে। কেমন কাটলো এই বাড়িতে, চক্রবর্তী বাড়ি? ভালো, ছেলেবেলার জীবন এইখানেই কেটে গেছে। 15 বছর থেকে এসেছি। বিয়ের আগে কোথায় থাকতেন? বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি জয়রামবাটি কামার পুকুর আছে, মায়ের বাড়ি ওইখান থেকে একটুখানি দূরে। কি গ্রাম? গয়াপাট, বদনগঞ্জ। কিন্তু ওইখান থেকে যখন বিয়ে হয়ে এখানে এলে, এটা তো পুরো শহর। কোনো অসুবিধা হয়নি, তখন তো বাড়ির বইয়েরা বাইরে বেরোতো না, বাড়িতেই থাকতে হতো, রাস্তায় বেরোতো না। খেলাধুলো সব বাড়ির মধ্যেই করেছি আমরা ছোটবেলা। খেলাধুলো? হ্যাঁ, বাড়ির বউ ঘরের ভেতরে খেলাধুলো করছে? মহল্লা বাড়ি ছিল, আমি এসে দেখেছি সব বাড়ি। ওইদিকে আমরা সব খেলাধুলো করতে যেতাম। দেওরা ননদরা সবাই মিলে কুকুলুকুনি খেলতাম এখানে। কুকুলুকুনি, গাদি খেলা সব এইখানে, সব বসে বসে খেলতাম। সদর দরজা খিল দিয়ে আমার খেলাধুলো করতাম। তখন তো কম বয়স, মা বলতো যা ওদের সঙ্গে সব খেলার করবে যাও। আমার শাশুড়ি বলতো। 35 জন লোক ছিল তখন একবারে। 35 জন লোক? হ্যাঁ। খাওয়া দাওয়া কি একসঙ্গে হতো? সব একসঙ্গে।
অত লোকে রান্না করতো? আমার শাশুড়ি করতো, খুড় শাশুড়ি, জার শাশুড়ি, সবাই মিলে রান্না করতো। ভাগনারা থাকতো, ননদরা থাকতো, পিস শাশুড়িরা থাকতো, পিস শাশুড়ির ছেলে মেয়েরা থাকতো। সব এখান থেকেই বড় হয়েছে, এখান থেকেই বিয়ে, এখান থেকেই সব। 35 হ্যাঁ। আপনার যা কজন? মানে 6 জন যা, আর একজন বিয়ে থা করেনি। 7 ভাই 1 বোন এরা। এই বাড়িটা কত বছরের? বাড়িটা 400 বছর হবে। আমাদের বাড়ি হচ্ছে যে ঠাকুর এসেছে সে বঙ্গবর্গীর আগে আমাদের। তখন আমাদের আদি বাড়ি ছিল হুগলি জেলায় শাহাপুর বলে একটা জায়গা ছিল। সেই শাহাপুর আমাদের বাড়ি ছিল। তো সেইখান থেকে আমার শ্বশুরের বাবা, তার বাবা সব পালকি করে নিয়ে এসেছিল ঠাকুরকে নবাবগঞ্জে। নবাবগঞ্জে আমাদের যজমান ছিল মণ্ডল বাড়িতে নিয়ে এসে রেখেছিল। তখন তারা বলেছে আমাদের তো বড়নগরে গুড়ের কারখানা আছে, এই গুড়ের কারখানা যখন বন্ধ হয়ে গেছে ওই ঠাকুর বাড়িতে, এই ঠাকুর ওই বাড়িতে নিয়ে যাও। তখন ওরা আবার ঠাকুর দালান তৈরি করে ঠাকুরকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠাকুর থাকতো দোতলায়। আমার খুব শ্বশুরের ভাগে পড়ে গেল বলে আমরা ঠাকুর নিচে নামিয়ে নিলাম। এই ঘটনা। মাঘী পূর্ণিমার দিনটা গোপীনাথের ঝুলন বাড়িতে আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে থাকি। সেই দিনটাই আজও আমাদের বাড়িতে সেই উৎসব আজও চলে। কারণ গোপীনাথের যা উৎসব, যেমন ঝুলন, রাস, মাঘী পূর্ণিমা, পঞ্চম দোল আমাদের দেশের বাড়িতেও আছে। একদম দোলের 5 দিন বাদে হয়। দোলের 5 দিন বাদে হয়, একদম ঠিক। বলছি এটা ঝুলন বাড়ি নাম কেন? ঝুলন হয় তো ওই জন্য ঝুলন বাড়ি নাম। আচ্ছা, 12 দিন ঝুলন হয়। 12 দিন? হ্যাঁ। এটা কোন সময়? ওই আমাদের শ্রাবণ মাসে যে ঝুলন হয়। হ্যাঁ। ঝুলন রাখি পূর্ণিমা আগের দিনে একাদশী পরে, একাদশীর দিন থেকে আমাদের ঝুলন বসবে। আচ্ছা। একবারে জন্মাষ্টমীর আগের দিনে মিলন হয়ে শেষ হবে। আচ্ছা। তার প্রতিদিন একটা বেশ হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবী আসেন আমার কাছ থেকে গয়নাগুলো চাইতে এসেছে। যে কোনো মূল্যে ও গয়নাগুলো নিতে চাইছে, আমার বিয়ের গয়না। আমি কি ওকে দিয়ে দেবো? সমরেশ, চুপ করে থেকো না, উত্তরটা দাও। আমি কি ওকে গয়নাগুলো দিয়ে দেব? কৌশিক, আমি বুঝতে পারছি না। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমি সত্যি জানি না আমার তোমাকে কি বলা উচিত, কিন্তু ঈশ্বর আমাদের একটা অদ্ভুত জায়গায় এনে দাঁড় করে দিছে জানো। থাক উপন্যাসিক, থাক। অনেক কথা তুমি বলতে পারো সমরেশ, অনেক কথা তুমি সাজাতে পারো। কথার উপর কথা সাজিয়ে তুমি কথার মালা তৈরি করতে পারো। তুমি তোমার পাঠকদের মুগ্ধ করতে পারো। কিন্তু উপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়, তুমি কোনোদিন একটা সিদ্ধান্ত নিতে পারলে না। কোনোদিন একটা সিদ্ধান্ত তুমি নিতে পারলে না সমরেশ। তুমি জোর গলায় এটা বলতে পারলে না যে কৌশিকী তুমি শুধুমাত্র আমার। কৌশিকী তুমি শুধুমাত্র আমার, আমি তোমার। আমি কোনোদিন তোমার হাত ছাড়বো না, এই কথাটা তুমি কোনোদিন বলতে পারলে না সমরেশ, কোনোদিন পারলে না। আই এম সরি। থাক, এসব কথা এখন আলোচনা করে লাভও নেই, বলো। অনেকটা দেরিও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তুমি আইনকে ভয় পাচ্ছ। হ্যাঁ, তুমি আইনকে ভয় পাচ্ছ। পাও, চিন্তা করো না, আমি আমার সমস্ত গয়না দেবী হাসেনকে দিয়ে দিচ্ছি। চিন্তা করো না। কৌশিকী, হ্যালো, শোনো কৌশিকী। ওয়েট দিব্যা, আমি তোমাকে আমার সমস্ত গয়না এনে দিচ্ছি। চিন্তা করো না, তুমি সুন্দর করে সেজো, কেমন? তবে একটা কথা তোমাকে বলি দিব্যা, যতই তুমি বেনারসি পরো, গয়নাগাটি পরো, সুন্দর করে সাজো না কেন, কৌশিকী মুখার্জি তুমি কোনো দিন হতে পারবে না।
এটা হওয়ার জন্য না, কৌশিকী মুখার্জি হওয়ার জন্য একটা বেসিক পেডিগ্রি লাগে, একটা স্ট্যান্ডার্ড লাগে, একটা যোগ্যতা লাগে, যেটা তোমার জাস্ট নেই। কাকুন, তোমার বাবাকে নিয়েছি, গয়না নিয়েছি, এইবার কাকুনকে নেব। তোমাকে নেব, একদম সুখী পরিবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো, বলো আমায়, তুমি কাঁদছো কেন? কাঁদবে না তুমি, মাই ডিয়ার এঞ্জেল, কাঁদবে না, আমি তো আছি। তুমি আমায় বলো, আমি সব ঠিক করে দেবো। টেল মি, বলো তোমার কি কষ্ট হচ্ছে, বলো। ডোন্ট ক্রাই প্লিজ। জগদ্ধাত্রী চলে গেছে, জগদ্ধাত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি চিন্তা করো না, জগদ্ধাত্রী বাড়িতে ফিরে আসবে, ফিরে আসবে। তোমার বাবা, বাবা কি তোমার মাকে ছেড়ে চলে গেছে? কোথায়? DIVY দিব্যা, দিব্যা দিব্যা বিয়ে করছে? কি সব গয়না নিয়ে গেছে? তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি তো আছি, আমি সব ঠিক করে দেবো, সব। ডোন্ট ক্রাই মাই লিটল এঞ্জেল, ডোন্ট ক্রাই। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না, আমি সব ঠিক করে দেবো। তুমি আর আমি মিলে ওই দিব্যা সেনকে সাহায্য করে দেবো, একদম সাহায্য করে দেবো। ডোন্ট ক্রাই। তোমাকে বড্ড ভালোবাসি আমি, বড্ড, লড়কির থেকেও বেশি ভালোবাসি আমি। চোখে জল ফেলতে দেব না, দেব না। তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো। আমি আর তুমি মিলে একটা প্ল্যান করব, প্ল্যান প্ল্যান করে বিয়ে পাঞ্চাল করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সকলকে অভিবাদন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। তোমাদের সকলের এই লড়াকু মনোভাব ছিনিয়ে নিয়েছে চ্যাটার্জি গ্রুপের
আগ্রাসন থেকে এই জমি, যার উপর তৈরি হচ্ছে মস্ত হাসপাতাল। এই বস্তিরই এক মেয়ের হাতে আজ হোক শুভ উদ্বোধন। প্রেস, আমি চাই যোগমায়া চ্যাটার্জি শুভ উদ্বোধন করুক। এই মহিলা যেন কেমন? এখানেও রাজনীতি করছে। যোগমায়া, শুরু করো। আমি চলো এখান থেকে। একটু পরেই গুলি চলবে। পাশে না থাকলে কি আর ড্রামা জমে? একসাথে চ্যাটার্জি গ্রুপ আর যোগমায়া। চুপ করো। প্ল্যান মাফিক করা আছে তো? সব প্ল্যান মাফিক করা আছে। আপনি কেন চীনে জোকের মতো পেছনে পড়ে আছেন? ও তুমি বুঝবে না, এত বড় ইভেন্ট, এত বড় ঘটনা এর আগে অঞ্চলে কখনো ঘটেনি। আজকে যেটা ঘটলো সেটা হজম করতে আপনার সময় লাগবে। মানে? মানেটা আমি আপনাকে পরে বুঝিয়ে দেব। ম্যাডাম, ম্যাডাম আপনার কিছু হয়নি তো? প্রেস মিডিয়াকে ডাকো, ডাকো, ডাকো। ওরা আমাকে টার্গেট করেছিল বিরোধী পক্ষ, কিন্তু ওই অকুত ভয়ের ছেলেটি আমাকে প্রাণে বাঁচিয়েছে। ওই যুবক আমাকে প্রাণে বাঁচিয়েছে। তাই আমি ঘোষণা করছি, এই অঞ্চল বন্ধ হবে। দোকানপাট সব বন্ধ করো। আমি ঘোষণা করলাম, এই অঞ্চল বন্ধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওটি কে করছে? না না, মানে কোন ডক্টর করছে? ঠিক আছে, আমি ডক্টরের টিম তৈরি করব, পুরো টিম যাবে। একটা কথা মাথায় রেখো, যে আমার ছেলের অপারেশন কোনো সাধারণ ডক্টর করবে না। আমি টপ মোস্ট সার্জন চাই। হ্যাঁ স্যার, আমিও সেটাই বলছিলাম, মানে একজন নামী সার্জনের কথা। ওটিতে কোন ডক্টর ঢুকেছে সব জানতে পারবেন, সব। ওটিতে কোন ডক্টর আছে, আপনার ছেলের অপারেশন কে করছে, সব জানতে পারবেন। এক মিনিট। তোমার কথার মধ্যে আমি রহস্যের গন্ধ পাচ্ছি। আজকে আমার ভাই রেহানের এত বড় একটা বিপদ, এত কুল হয়ে কি করে কথাগুলো বলছো তুমি? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, রেহান বাবুর ওটিতে না থেকে আমার ঝুলিতে থাকার কথা ছিল, তাই না? সব কি বলছোটা কি তুমি? পাবলিক আছে এখানে যোগমায়া। আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কোথায় ছেলেটি কোথায়? ছেলেটি কোথায়? সে যুবক কোথায়? অকুত ভয় যুবকটি কোথায়, যে বুক পেতে গুলি খেয়েছে? সে কোথায়?
আপনি এখানেও চলে এসেছেন সস্তার বাহবা কুড়ানোর নাটক করতে? পাবলিসিটি চাই না? ভোট আছে না সামনে? আমাকে বাধা দিও না রাজেশ্বর বাবু, আপনি বলুন ছেলেটি কোথায়, কেমন আছে, তার ওটি হচ্ছে কিনা, সে ঠিকঠাক আছে কিনা, সে সে বেঁচে আছে কিনা? আমি দেখছি গায়ত্রী দেবী। রিয়ান কোথায়? ওটিতে। ও, ওটি শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওটি শুরু হয়ে গেছে। ও আচ্ছা। যতক্ষণ না ওটি শেষ হচ্ছে, যতক্ষণ না আমি জানতে পারছি যে ছেলেটি সুস্থ আছে, ততক্ষণ আমি এইখানেই ধর্ণা দিলাম। এই ধর্ণা থেকেই শুরু হবে আমাদের বিক্ষোভ মিছিল। আর যদি ওর মৃত্যু হয় তাহলে হবে মৌন মিছিল। আমার এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ আমি একদম বরদাস্ত করব না। কি বা কারা খুন করার চেষ্টা করেছে তার বিচার বিভাগীয় তদন্ত হবে। আপনি বোধহয় গুলিয়ে ফেলছেন। কি? আপনার ভাড়াটে গুন্ডা বোধহয় গুলিটা চালায়নি না? কি বলছো? মানে তুমি জানো কে গুলি করেছে? দাঁড়ান, সবে তো কলির সন্ধে। এখানে অনেক প্রেসের লোকজন এসেছে। জানেন, আমি জীবনে কোনোদিনও রাজনৈতিক অধিবেশন করিনি, তবে আপনাদের ভাষণ দেখতে দেখতে ভাষণ শিখে গেছি। আজ এখানে শেষ ভাষণটা আমি দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি না বলেছিলে তুমি চিকিৎসা করাবে, এখন এমন কথা বলছো যে? আমি কিন্তু একবারও বলিনি আমি চিকিৎসাটা করাবো না। চিকিৎসা করাতে সময় লাগবে, যখন প্রয়োজন হবে আমি ঠিক চিকিৎসা করাবো, সেটা তোমার ছেলেও জানে। কিন্তু তুমি তো মা, মা হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নেই? কিসের দায়িত্ব বলি? কিসের দায়িত্ব? আমার ছেলের চাকরিটা পেয়েছো তুমি, তার চাকরি বাবদ সমস্ত টাকাটা পাচ্ছ তুমি, তাইলে আমাদের দায়িত্ব কিসের? তোমার দায়িত্ব নেই? তাহলেই বোঝো ওকে লাই দিয়ে দিয়ে কেমন মাথায় তুলেছো, নিজেই দেখো। আমাকে কারোর মাথায় তোলারও দরকার নেই, পায়ে রাখারও দরকার নেই। আমি যেমন আছি তেমন থাকবো। শিমুল, তো তোমার দেরি হয়ে যাচ্ছে, এইসব অবান্তর কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আরে পলু, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? তুই যদি কিছু না করে থাকিস, তোর যদি কোনো দোষ না থেকে থাকে, তাহলে ওরা তো এমনি এমনি তোকে ধরবে না। আমি আগেও বলেছি, তাইলে তোদের ধরতে গেলে ওদের তো কিছু প্রমাণ দরকার নাকি? যে যা খুশি বলে দিল আর ওরা এসে তোদের ধরলো, তা তো হতে পারে না। না মা, তুমি বুঝতে পারছো না, ওকে তো চাকরিটা করতে হবে। তুমি বলো, এই যে কালকে কোর্টে যাবে, কামাই করতে হবে অফিস, তারপরে জবে জবে ডেট পড়বে, তবে তবে ওকে অফিস কামাই করে কোর্টে যেতে হবে। এভাবে একটা চাকরি টিকিয়ে রাখা সম্ভব? প্রত্যেকটা অফিসের একটা ডেকোরাম আছে, নিজের ইচ্ছে মতো ছুটি ছাটা নেওয়াই যায় না। আচ্ছা দাদা, তুমি না হয় এখন চাকরি করো না, কিন্তু তোমার বউকে জিজ্ঞেস করছি, সে যদি এখন স্কুল থেকে রোজ রোজ ছুটি চায়, তাহলে স্কুল ছুটি দেবে তো? চাকরিটা থাকবে তার? না না, ওর ব্যাপারটা পুরোপুরি আলাদা। তুমি কার সঙ্গে কাকে বোঝাচ্ছ? ওর তো স্পেশাল কেস, সব জায়গায় একটা করে লাইন করে রাখা আছে। ভদ্রভাবে কথা বলো পলাশ। তোমার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলবো? তোমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে না ভদ্রভাবে কথা বলা যায় না। তুমি তো আমাদের ভিটে মাটি ছাড়ানোর প্ল্যান করছো, আর তোমার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলবো? আমি কে বলো তো তোমাদের ভিটে ছাড়ার প্ল্যান করার? আমি কেউ নই। এই বাড়িটা মায়ের বাড়ি, মা যাকে ঠিক করবে তাকেই বাড়িটা দেবেন। আর বিশ্বাস করো, আমার তো চাকরিটা আছে তোমার দাদার দয়ায়, তাই তোমার দাদাকে নিয়ে আমি চাইলেই কিন্তু একটা অন্য ফ্ল্যাট কিনে চলে যেতে পারি। বুঝলাম যে খেতিটা তুমি আমার ছেলের করেছো, তাহলে বোধহয় তোমাকে এটাই করতে হবে বৌমা, এইটাই করতে হবে। ভবিষ্যতে কিন্তু আর কোনোদিনও তুমি আমাকে বলো না মা যে তোমার সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। আর কখনো বলো না যে আমাকে ক্ষমা করে দাও।
অনেকবার তো এরকম হলো, তোমার কোটা কিন্তু শেষ। আর নয় মা, আর আমি তোমাকে মার্জনা করতে পারবো না। সত্যি কথা বলো তো, তুমি কি জানো না সবটা? তুমি কিন্তু সবটা জানো, যে অন্যায় করেছে তার বিচার ঈশ্বর করবেন, কিন্তু সবটা জানার পরেও তুমি বলছো যে তোমার ছোট ছেলে কোনো অন্যায় করতে পারে না। মাতৃস্নেহ থাকা ভালো, কিন্তু সেটা অন্ধ হলেই না ছেলে মেয়ের ক্ষতি হয়। আসছি মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরাগ এবং প্রিয়াঙ্কার বিয়েরও ঠিক হয়, গায়ে হলুদ পর্যন্ত হয়ে যায়। সেই জন্য বাধ্য হয়ে শিমুলকে এই ডিভোর্সের বিষয়টা মেনে নিতে হয়, ডিভোর্সটা করতে হয়। আর এই যে পলাশ আর প্রতীক্ষা, ওরা কিন্তু শিমুলকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছে। সিদ্ধিতে বিষ মিশিয়ে এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, থানা পুলিশ হয়েছে, হাসপাতালেও যাওয়া হয়েছে। সবাই তো জানি, সব রকম প্রমাণও আছে, কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিল আর শিমুলও চাইনি এই বিষয়টা নিয়ে আর বেশি এগোতে। কিন্তু তার মানে তো এটা নয় যে ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়। অনেক ধন্যবাদ ইওর অনার, ওনাকে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। ইওর অনার, আমাকে কিছু বলবার সুযোগ না দিলে আমি কি করে কন্ডেম করবো যে আমার লার্নার ফ্রেন্ড যা যা বলছেন তার সবটা সত্যি নয়, এর বাইরেও আরো কিছু সত্যি আছে। এগুলো যে সত্যি নয় তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ আপনার কাছে আছে? নিশ্চয়ই আছে স্যার, আপনি অনুমতি করলে আমি হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। পাঞ্জাল বাবু, আপনি বসুন। ইওর অনার, অন্তরা দেবী শতদ্রু বাবুর মা। প্রশ্ন হচ্ছে শতদ্রু বাবু কে? এই শতদ্রু মিত্র, যার সঙ্গে কলেজ জীবন থেকে শিমুল ব্যানার্জির একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এই শতদ্রু মিত্র শিমুল ব্যানার্জির বিবাহিত জীবনে বারবার উঁকি দিয়েছেন। এমনকি এই শিমুল ব্যানার্জির সঙ্গে পরাগ ব্যানার্জির ডিভোর্স হয়ে যাওয়ার পরে বহু মানুষ শিমুল ব্যানার্জি এবং শতদ্রু মিত্রকে একসঙ্গে দেখেছেন। ইওর অনার, আমি যে কথাগুলো বললাম সেগুলো যে মিথ্যে নয়, সেটা আপনি শতদ্রু বাবুর মায়ের থেকেই শুনুন। অন্তরা দেবী, আপনার ছেলে শতদ্রু বাবুর সঙ্গে শিমুল ব্যানার্জির কি সম্পর্ক ছিল? আমি তো জানতাম কলেজ জীবন থেকে শিমুল ব্যানার্জির সঙ্গে আমার ছেলের ভালোবাসা ছিল, তবে তখনও চাকরি করতো না বলে শিমুল ব্যানার্জি ও একটা চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করে চলে আসে। পরে আমার ছেলে অবশ্য চাকরি পায়, কলকাতায় আসে, ওদের মধ্যে যোগাযোগ হয়। ও বিবাহিত হওয়া সত্ত্বেও ওদের মধ্যে যোগাযোগ হয়। শিমুল তার বরের সঙ্গে আমার ছেলের আলাপ করিয়ে দেয়, ওদের বাড়িতে যাওয়া আসা করে, আর অনেক অনুষ্ঠানেও নেমন্তন্ন করেছে। একটা অনুষ্ঠানে তো প্ল্যানফুলি নেমন্তন্ন করে ওকে চোর বদনাম পর্যন্ত দিয়েছিল। তখনও পর্যন্ত অবশ্য শিমুলও সম্পর্ক ছাড়েনি, আমার ছেলেও সম্পর্ক ছাড়েনি। তবে শিমুলের ডিভোর্স হওয়ার পরে যখন আমার ছেলে বলল ওকে বিয়ে করতে চায়, আমি তাতে আপত্তি জানিয়েছিলাম। আমি তো ওর অন্য জায়গায় একটা বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু ইতিমধ্যে শিমুল জেলে গেল। কম কিচ্ছা তো নেই ওই মেয়ের জীবন। শিমুল ফোন টোন করে আমার ছেলের হাতে পায়ে ধরেছিল নিশ্চয়ই। আমার ছেলে তখন বিয়ে ভেঙে দিয়ে শিমুলের পাশে গিয়ে দাঁড়ায়। একটা জেল খাটা আসামির সঙ্গে আমার ছেলে সম্পর্ক রেখেছিল বলে আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। ও আলাদা থাকতো। তারপরে ঠিক কোথা থেকে কি হলো আমি বলতে পারবো না। ঈশ্বরের আশীর্বাদ, ওরকম একটা জঘন্য মেয়ে আমাদের ঘাট থেকে নেমেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের কিছু না জেনে এই সিদ্ধান্তটা নিয়েছি, আমি খুবই অন্যায় করেছি। কিন্তু
একটা জিনিস ভেবে দেখো, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন তো একটা পরিস্থিতির মধ্যে বিয়েটা হয়েছিল। আজকে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তাই শুধু শুধু ওই বিয়েটাকে আর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই তোমাদেরকে এই এই বিষয়টার মধ্যে, মানে এই কমপ্লিকেশনটার মধ্যে আর জড়াতে চাইনি। তাই তোমাদের কিছু না জানিয়েই আমি আর শ্যামল এই সিদ্ধান্তটা নিয়েছি। দাদা ভাই, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। না মানে হঠাৎ করে তোর এই রিয়েলাইজেশনটা কেন হলো যে এই বিয়েটা তোর কাছে একটা বার্ডেন? এই তো তোরা রবীন্দ্র জয়ন্তীতে একসাথে নাচলি, গান গাইলি, তার আগে শ্যামলকে তুই ডিনারে নিয়ে গেছিস, তোরা কথা বলিস, গল্প করিস, তখন তো তোর মনে হয়নি যে এই বিয়েটা বার্ডেন? তাহলে কি এমন হলো যে হঠাৎ করে তোর কাছে এটা বার্ডেন মনে হচ্ছে? কি হয়েছে? একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, তার জন্য একটু এসব করতে হয়েছে। বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট। আমার মনে হয় দাদাভাই একদম ঠিক ডিসিশনই নিয়েছে। না তৃষা, একদম ঠিক ডিসিশন নেয়নি। এই মেয়েটা কি কম করেছে আমাদের জন্য? নিজের জীবন বিপন্ন করে এই পরিবারটাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, পরিবারের সম্মান বাঁচিয়েছে। আজ হঠাৎ করে সম্পর্কটা মিথ্যে হয়ে গেল। অনি, শ্যামলী, কি হচ্ছে এসব? না না না, অসম্ভব। এসব কিছুতেই হবে না। শ্যামলী, আমরা কন্টেস্ট করব। তুমি তোমার সইটা ফিরিয়ে নাও। কোর্টে যখন কেসটা উঠবে তুমি ফাইট করবে, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি। অ্যাবসলিউটলি শ্যামলী, আমরা সবাই তোমার পাশে আছি। না না না, এসব কি বলছো রোহিণী দিদি? ছি ছি ছি, আমি এখন কোর্টে যাবো এসব নিয়ে? কখনো না। কেন যাবি না? দাদা ভাইয়ের এই ডিসিশন আমরা মানি না। দোহাই তোমার প্রিয়া দিদি, এটা নিয়ে কোর্ট কাছারি করো না, ঝামেলা বাড়িও না। চুপ করো শ্যামলী, একদম চুপ করো। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত। কি ব্যক্তিগত? এরকম কিছু ব্যক্তিগত হয় না। দুম করে সিদ্ধান্ত নেওয়া যায় না। সকালবেলা উঠে জানতে পারলাম যে বাড়িতে ডিভোর্সের খবর। শ্যামলী, সত্যি করে বলো, এভাবে ডিভোর্স হয়? তুমি ডিভোর্স চাও শ্যামলী? মা, ওর চাওয়া না চাওয়াতে কি যায় আসে বলো তো? আর তুমি এটা কি জিজ্ঞেস করলে? ও তো দাদা ভাইয়ের কথাটাকে বেদ বাক্য মনে করে। ও নিজের ইচ্ছায় সই করেছে নাকি? দাদা ভাই চেয়েছে, তাই ও চাক বা না চাক ও সইটা করে দিয়েছে। আমি বলছি, অনি বা শ্যামলী কেউ এই ডিভোর্সটা চায় না। অনি, বলো তো, তুমি নিজের থেকে শ্যামলীকে ডিভোর্স দিতে চাও? ডিভোর্সটা তো হবেই। দেখ, এটা যে আমার আর তোর মামনির সিদ্ধান্তে হচ্ছে, এই খবরটা যেন আমাদের তিনজনের বাইরে আর কেউ না জানে। তোমার ঠাম্মি যা বলছে সেটা কি সত্যি দাদু ভাই? তুমি কি চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছো? না, আমি কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি শ্যামলীকে মুক্তি দিতে চাই, এটাই সত্যি। আমি চাই না এই মিথ্যে সম্পর্কটার মধ্যে উনি আটকে থেকে সারা জীবন শুধু শুধু কষ্ট পান। স্যার কিন্তু আমায় কোনো রকম জোর করেননি, আমি নিজের ইচ্ছেতেই সইটা করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো বললাম স্যার, আমি জীবনে আমার সব সিদ্ধান্তগুলো না একা একাই নিয়েছি, এবারও তাই করব। হ্যাঁ অবশ্যই আপনি আমাকে সাহায্য করবেন, এ তো আমার পরম পাওয়া, পরম সৌভাগ্য। আমি মাথা পেতে আপনার সাহায্য নেব, নিশ্চয়ই নেব। কিন্তু কি বলুন তো স্যার, কাগজে কলমে সই করে দিলেও না এই পরিবারের সঙ্গে আপনার সঙ্গে যে সম্পর্কটা আমার ছিল, সেই জটিলতা আমি বয়ে বেড়াবো নাকি সব বাঁধন ছেড়ে বেরিয়ে যাব, সেটা কিন্তু একান্তই আমার সিদ্ধান্ত। যেমন আমি ঠিক করেছি আমি আমার কর্তব্যগুলো পালন করে যাব, আপনি না করলেও আমি শুনব না। এটা একেবারেই আমার সিদ্ধান্ত। কিন্তু শ্যামলী, 1 মিনিট স্যার। কি হলো? আমি আসছি। শ্যামলী, আমার
কোথায় যাচ্ছ তুমি খাবারটা নিয়ে? স্যারের জন্য নিয়ে যাচ্ছি জল খাবার। সকাল থেকে মানুষটা কিছু খাননি। অনেকে তোমাকে বলেছে খাবার নিয়ে যাওয়ার জন্য? না, আমি নিজের থেকে নিয়ে যাচ্ছি। স্যারের মুখটা কেমন শুকিয়ে গেছে, বোধহয় শরীরটাও খুব একটা ভালো নেই। সকাল থেকে সব উকিলবাবু, ডিভোর্সের কথাবার্তা, বাড়ির লোকেদের সঙ্গে এসব নিয়ে আলোচনা, এসব করতে করতে মানুষটা জল খাবারই সময় পাননি। তাই ভাবলাম খাবারটা নিয়ে যাই, উনি কাজ করতে করতে খেয়ে নেবেন। ম্যাডাম, আমি খাবারটা দিয়ে এসে আপনাদের সকলের জন্য জল খাবার বেড়ে দিচ্ছি। অনেক জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, খাবারটা রেখে দাও। ডিভোর্স পেপারে সই করে দিয়েছো, তোমার সাথে অনেক সব সম্পর্ক শেষ। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে খাবারটা রাখতে বললো না? আমিও তো বললাম স্যার সকাল থেকে কিছু খাননি, তাই আমি খাবারটা নিয়ে যাচ্ছি। অনি আমার ছেলে, ও খায়নি সেটা আমি বুঝবো। আপনি তো মা, আমি জানি আপনি নিশ্চয়ই বুঝবেন, কিন্তু আমিও স্ত্রী। কাগজে কলমে শৈশবোধ হয়ে গেলেও আগামী 6 মাস আমি স্যারের আশেপাশে স্যারের স্ত্রী হয়েই থাকব। তাই স্যারের প্রতি আমার কর্তব্যটুকু তো আমায় করতেই হবে। স্যারের খাওয়া, স্যারের ঘুম, স্যারের শরীর যাতে ভালো থাকে, স্যারের যাতে কোনো বিপদ না হয়, সেদিকে আমাকেই নজর রাখতে হবে। শ্যামলী কোনোদিনও তার কর্তব্যে গাফিলতি করেনি, আগামী দিনেও করবে না। দেখলে বৌদি, সাহসটা দেখলে ওর? ও কিন্তু নিজের খেলা খেলেই যাচ্ছে। অনেক ফিরুক অফিস থেকে, অনেকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে আমি কালই সেই পেপার নিয়ে কোর্টে যাব। এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আর কত করবে একা? আমরা আর কত বোঝা চাপাবো তোমার উপর? বোঝা বলো না বৌমনি, এগুলো সব আমার দায়িত্ব বলে আমি মনে করি। বাড়ির বড় মেয়ে হিসেবে ভালোবেসে করি, অন্তত করার চেষ্টা করি। অনেক কিছুই তো করার ইচ্ছে আছে গো বৌমনি, সেই জন্যই তো ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম। না পারলে যে অনেকগুলো আঙুল আমার থেকে উঠবে, যারা আঙুল তোলে তারা একদিন আফসোস করবে। যখন বুঝবে যে তোমাকে চিনতে তারা ভুল করেছে, সেদিন তারা হাত কামড়াবে রাই, তুমি দেখে নিও। যাক, বাদ দাও তো সব কথা, আমি এই দিকটা সব সামলে নিচ্ছি। হ্যাঁ, তুমি যাও বরং। দিদি ভাই, সে ঘেমু গায়ে জড়িয়ে ধরলো। কি মেয়ে রে তুই? বেশ করেছি, আবার করব। কি হয়েছে, মনে এত আনন্দ কিসের? গেস কর কেন আমি এত খুশি? কলেজে টপ করেছিস? দিদি ভাই, কিছু মনে করিস না, কিন্তু তোর বোনের না সে বিষয়ে আর নতুন করে কোনো আনন্দ হয় না। বাবা, এত অহংকার ভালো নয়। হ্যাঁ, তুমি শুধু একাই ভালো মেয়ে নাও, এই কথাটা মাথায় রেখে মাটিতে পা রেখে চলার চেষ্টা করো। সরি সরস্বতী ঠাকুর, পাপ নিও না। আচ্ছা দিদি ভাই, তবে তোর কিন্তু নাম্বার কাটা গেল। তুই আন্দাজও করতে পারলি না কেন আমি এত খুশি? না, আমি জানি না। আগে আগে মাইনে পেয়ে গেছিস টিউশনে? না। দূর, তাহলে বলতে পারছি না। দাদু, দিদি ভাই, ফাইনালি আমি মেডিকেল ক্যাম্পে যেতে পারবো। মেডিকেল ক্যাম্প? কবে, কোথায়? ওহো, তোকে বলা হয়নি না? না তো। সেকেন্ড ইয়ার থেকে গ্রামের দিকে মেডিকেল ক্যাম্পে যেতে হয়। তবে এবছর কলেজ থেকে নোটিশ দিয়েছিল সবাইকে আলাদা করে 1,500 টাকা দিতে হবে মেডিকেল ক্যাম্পের জন্য। তাই আমি বলে দিয়েছিলাম আমি যাব না। কেন না বলে দিয়েছিলিস কেন? আরে বাবা, তোর দিদি ভাই 1,500 টাকা জোগাড় করে দিতে পারতো রে। দিদি ভাই, সে তো আমি জানি, কিন্তু আলাদা করে তোর উপর কোনো এক্সট্রা চাপ দিতে চাইনি আমি, তাই বলে দিয়েছিলাম যাব না। বেশ, তাহলে যাওয়াটা হচ্ছে কি করে শুনি? সেটাই তো বলছি, মিরাকল কলেজ অথরিটি থেকে বিকেলবেলা নোটিশ দিয়েছে, কাউকে ওই টাকাটা দিতে হচ্ছে না, কোর্স ফির মধ্যে ওটা ইনক্লুডেড আছে। বাবা,
একবার নোটিশ দিচ্ছে টাকা দিতে হবে, একবার বলছে দিতে হবে না। যাকগে, তুই দিতে বললেও আমি দিয়ে দিতাম, কারণ একটু আগেই আমার অ্যাকাউন্টে 10 দিনের স্যালারি ক্রেডিট হয়েছে। জি ভাই, চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ফাইনাল? তুই কি বলতে চাইছিস? আমার রেজিগনেশন উইথড্র করে নেওয়া উচিত ছিল, তাই তো? এই সব অপমান মাথায় নিয়ে? স্রোত, ওই লোকটা আমাকে বিশ্বাস করে না বিশ্বাস। আমি তো তোকে বললাম, উনি আমাকে কি বলেছেন। উনি আমাকে বলেছেন, মিস মুখার্জি, আমি জানি আপনার পরিবারের অবস্থা ভালো না, এই অবস্থায় এতগুলো টাকা দেখলে ভুল হয়ে যেতেই পারে। তার মানে উনি ধরে নিয়েছিলেন যে চুরিটা আমি করেছি। কেন বুঝতে পারছিস না সেটা তুই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন করছি আমি এটা? রায়ের ব্যাপারটাই কি আমাকে ট্রিগার করছে এই সিদ্ধান্ত নিতে? রায়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার জন্য আমি কি সকলের সাথে এটা করতে পারি? কিন্তু আমার ভুলের জন্য রায় যেভাবে সাফার করলো, তারপর যে আমি নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি জানি রায়ও আমাকে আর কোনোদিন ক্ষমা করতে পারবে না। এখানে কাজে কিছুতেই মন বসবে না আমার। না না না, যেটা ভেবেছি আমি সেটাই করব। এই সময় আবার কে? রায়না তো। তোরা কিরে, কেমন লাগলো সারপ্রাইজটা? একেবারে মোক্ষম। কুট্টিদা, আমি কিন্তু তোমার কাছে আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দেখো, আজকালকার দিনে এইভাবে না বলে কয়ে কেউ কোনো ভদ্রলোকের বাড়িতে যায় না, কিন্তু আমরা চলে এসেছি। আর না বলে আসার কারণটা কিন্তু একমাত্র তোমার এই ছোট্ট আদরের বোন। দেখ, তোরা এত দূর থেকে এসেছিস, এসে যদি দেখতিস বাড়িতে আমি নেই, বাইরে একটা তালা ঝুলছে বড়, কি করতিস? তুমি চুপ করো, আমি তালা ভেঙে ঢুকতাম। আমার দাদার বাড়ি তো। আর তুই যা বোরিং, কোথায় যেতিস এই ভর সন্ধ্যাবেলা? যদি না কুট্টিদা, কি তুই কি প্রেম করছিস? তুই কি প্রেম করছিস? তোর বাজে বকার স্বভাবটা আর গেল না, তাই না? এই, ওইসব বলে কিন্তু তুই আমাকে দমাতে পারবি না। আমার চোখ এড়ানো না খুব মুশকিল। এই মন্দার, তুমি দেখলে কুট্টিদা কেমন চমকে গেল? এইবার আমি বুঝতে পেরেছি, কুট্টিদা সন্ধেবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যাওয়ার প্ল্যান করছিল, আর আমরা এসে প্ল্যানটা ভেস্তে দিয়েছি, তাই তো? এই শুরু হলো গোয়েন্দাগিরি। এই কুট্টিদা, আমি কিন্তু এসবের মধ্যে নেই। তোমাকে থাকতেও হবে না। মন্দার, তোমার বউয়ের মাথায় কি সারাক্ষণ এসবই ঘুরে বেড়ায়, মানে এসবই ভাবে? হ্যাঁ, মোটামুটি। পাড়ায় কোন মেয়ে কোন ছেলের সঙ্গে প্রেম করছে, কাদের প্রেম কতটা গভীর, কাদের প্রেম ভাঙবো, কারা প্রেমে পড়বো, সব একেবারে গড়গড় করে বলে দিতে পারে। বাবা, এত ইনফরমেশন তুই রাখিস কোথায়? হ্যাঁ, স্কুলে তো ক্লাসে উঠতে খাবি খেতিস। এই, মোটেই না, আমি তো সবসময় ভালো রেজাল্ট করতাম। আর তুই একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। হ্যাঁ, বল আমাদের কে আমাদের কুট্টি বৌদি? কি বললে তুমি? কুট্টি বৌদি? কেন, কি খারাপ? চর্বি, নামটা কিন্তু দারুণ, কুট্টি বৌদি। এই কুট্টিদা, আমি কিন্তু এখানে বেশ অনেকদিন আছি। মন্দার 1 মাসের কাজ নিয়ে এসছে। তবে চিন্তা করো না, 1 মাস আমরা তোমায় জ্বালাবো না। 2-3 দিনের মধ্যে একটা অফিস অ্যাকোমোডেশন পেয়ে যাবো, ওখানে চলে যাবো। ইস, নো ওয়ে। কেন? আমি কলকাতায় এসে তোমার অফিসের এই ভ্যানতারা ফ্ল্যাটে থাকতে পারবো না। আমার কুট্টিদা এখানে থাকতে, আমি এখানে থেকে কুট্টিদার একটা হিল্লে করে তবে শর্ট ছাড়বো। সবই ঠিক আছে, তবে আমি নিজেই বোধহয় আর 1 মাস এখানে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সোমরাজ, আমাদের অফিসে বাকি সব কিছুর সঙ্গে একটা বাচ্চাদের কট থাকবে। আমাদের বাচ্চা জানবে ওর মা অফিস করে। সেই তা না হলে তো
আমার মতো নির্বোধ হবে আর কি, তাই না? হ্যাঁ একদমই তাই। সেটাই। তারপর আস্তে আস্তে দেখা যাবে নিজের বউকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে গেলে ঝামেলা করতে হচ্ছে, তারপর ওর বউয়ের প্রচুর খাটনি হবে, বোঝাতে হবে যে এটা ঠিক নয়, তুমি ভুল। ওর বউকে আমি এত খাটতে দেবো না। বেশি বাড়াবাড়ি করো না। কি হচ্ছে সোমরাজ, ও উঠে যাবে, এটা ড্রয়িং কেন করছো এরকম? কিচ্ছু করছি না, কিচ্ছু করছি না। কিছুদিন আগে যখন তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি খুব কিরকম একটা হয়ে গেছিলাম, জানো তো, পাগল পাগল লাগছিল, নিজেকে কিচ্ছু ভালো লাগছিল না, বাঁচার কোনো রসদই খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল, না সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে আমি কোনো লাভ নেই বেঁচে থেকে, মনে হচ্ছিল মরে যাই। কি হবে বেঁচে থেকে? কেন এসব কথা বলছো সোমরাজ? দেখো, আমাদের সবার জীবনগুলো খুব অদ্ভুত, কখন যে কি ঘটনা ঘটে সেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। সেদিন ভাগ্যে শোভনবাবু আমাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে গেছিলেন। আচ্ছা, ইনি হচ্ছেন শোভন, ইনি তিতিরকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছেন। আমাদের যে কি হতো। এই শোভন এই শোভনের প্রতি কৃতজ্ঞতা আমি চিরটা কাল বয়ে বেড়াতে রাজি, জানো তো। মানে ওনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষাই নেই। আচ্ছা সোমরাজ, উনি এত বড় উপকার করলেন আমাদের, ওনাকে তো একবার বাড়িতে ইনভাইট করা উচিত আমাদের। অ্যাবসলিউটলি। দেখেছো, মানে আমি ভুলেই গেলাম। এই তুমি জানো ওনার বাড়িতে কে কে আছে? না, আমি কি করে জানবো? তুমি বলো না, সব পরিবার চলে আসছে। একদম ঠিক, আমি ফোন করে দিচ্ছি। হ্যালো শোভন, হ্যাঁ তুমি কি চিনতে পারছো না? ভুলে গেছো আমাকে? আমি সোমরাজ বলছি। কেমন আছেন? আপনার স্ত্রী কেমন আছে? আর আপনার বেবি? ভালো ভালো ভালো, সবাই খুব ভালো আছে। আপনি যদি আজকে রাতে ডিনারটা আমাদের বাড়িতে এসে করেন তাহলে আমরা খুবই খুশি হতাম, মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। আপত্তি কেন থাকবে বলুন? বেশ, তো তাহলে সপরিবারে চলে আসুন আজকে। সপরিবার বলতে তো আমি আর আমার স্ত্রী, তাছাড়া তো আর কেউ নেই। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে রাতে দেখা হচ্ছে ডিনার টেবিলে। আবার এসবের কি দরকার ছিল বলুন তো? না না, কি বলছেন? দরকার তো আছে, আলবাত আছে। আপনাকে দেখতে আসতে হবে না? পুচকাটা কত বড় হলো। আচ্ছা ঠিক আছে, যাবো। আচ্ছা আমি এখন রাখছি। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আরে সেদিন যে মেয়েটাকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম, ওনার হাজবেন্ড কল করেছিল, আজকে আমাদের দুজনকে ইনভাইট করেছেন ডিনারে। তো আমি যাব না। যাবে না? কেন যাবেন? বললাম তো যাব না, আমার এসব ফালতু ইনভিটেশন পোষায় না। কি বললো, আসবে তো? হ্যাঁ বললো আসবে। চলো তাহলে রাত্রিবেলা কি কি প্ল্যানিং করতে হবে, কি কি আনতে হবে সবকিছু ঘরে বসে করে নি, ওকে শুইয়ে উঠি। চল 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 চল, এসো। শুনলে? শুনলাম ব্যবসায় নাকি খুব উন্নতি হচ্ছে, বাড়িতে লোক ডেকে ফুর্তি হবে। এসব হতে দেওয়া যায় নাকি? কখনো না। শোনো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলে শ্রাদ্ধ শান্তির কাজ করাতে হবে। কিন্তু দিদির আত্মা শান্তি পাবে বলে মনে হয় না। দিদির আত্মা তখনই শান্তি পাবে যখন ওই দিদির শাস্তি পাবে, আর সেই শাস্তির ব্যবস্থা তো তোমাদেরকেই করতে হবে। দোষীর তো কোনো শাস্তিই হচ্ছে না, তার উপরে নাকি শুনছি আজকে কাদেরকে ডেকে বাড়িতে পার্টি হচ্ছে। কি হবে? করাচ্ছি পার্টি। তিতির কোথায় আছো? এক্ষুনি বেরিয়ে যাও, করাচ্ছি আমি পার্টি। জেলে পাঠাবো তোমায়। কি হয়েছে? কি করেছে? কে করেছে এটা? কার এত বড় সাহস আমার দিদির ছবিতে মালা পরিয়েছে? আমাকে কতবার বলতে হবে আমার দিদি বেঁচে আছে?
একদম নাটক করবে না, একদম নাটক করবে না। কি ভেবেছো আমার বউয়ের শ্রাদ্ধ শান্তিটুকু আমাকে করতে দেবে না? দোয়েলের শ্রাদ্ধ শান্তি হবে, আর ওর আসল শ্রাদ্ধ শান্তি হবে তোমাকে জেলে পাঠানো। পার্টি হবে, বাড়িতে পার্টি হবে। জয় জয় জয়, তুই কিন্তু আবার বাড়াবাড়ি করছিস, আবার সেই একই জিনিস শুরু করেছিস তুই। বাড়াবাড়ি আমি করছি, তুই তো ওর হয়ে কথা বলবেই। কি করছিস বলতো তোরা? প্লিজ এগুলো এখান থেকে সরানোর ব্যবস্থা করো। বাবা ঠাম্মি এগুলো দেখলে ওদের মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছিস? ওর মনের অবস্থা আর আমার মনের অবস্থা ম্যাটার করছে না। না আপনি আপনি প্লিজ শান্ত হন, আপনি চুপ করুন একটু। না না, তুমি চুপ করো। দুদিনের মধ্যে আমি দোয়েলের খুনিকে জেলে পাঠাবো। দ্যাটস মাই প্রমিস। আর আমিও কথা দিচ্ছি, আমি আমার দিদিকে খুঁজে বের করব। তার আগে যদি আমার দিদির ছবিতে কেউ মালা পরাতে যায় না, তার হাত আমি ভেঙে দেবো। কে করেছে এই কাজটা? দিয়া করেছে তো? বেশ করেছে। করলে কি অন্যায়টা করেছে ও? ভালোভাবে জানি। এটা খুলো না, ওনার ভালো লাগবে। আমার কেন মনে হচ্ছে দিদির সঙ্গে হাতের ছোঁয়া লাগছে। দিদির ছবি ধরে আছি বলে আগের বারও এরকম কেন মনে হয়েছিল? তোমার এত বড় সাহস, তুমি আমার দিদির ছবিতে চন্দন পরিয়েছো। খুব স্পিডে এগোচ্ছ দিয়া তুমি। তোমাকে নিজে হাতে বরণ করে ঘরে তুলেছি তো, এরপর এমন একটা দিন আসবে এইসব বাড়াবাড়ি করলে তোমাকে নিজে হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। নিজের লিমিটে থাকো আর এইসব কিছু বন্ধ করো। এই কাকে হুমকি দিচ্ছ? বেশ করেছে আর বেশ করবে। আমাকে তুমি যা খুশি বলো, আমার দিদিকে একবারও মৃত বলবে না। আমি এগুলো সহ্য করবো না, এই জিনিসগুলো যেন আর না হয়। দিদি জয়ের মাথার ঠিক নেই, ও যাতা করছে। তুমি ছাড়ো এসব, চলো আমরা ঘরে যাই। আমার দিদির ছবিতে যেন চলো চলো। না হয় আমি বলে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কনগ্রাচুলেশনস, পর্ণার জ্ঞান ফিরেছে। ও এখন আউট অফ ডেঞ্জার। নিন কথা বলুন। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। না আস্তে 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 আস্তে। না এবার আমাকে বলো তো, তোমার এই অবস্থা হলো কি করে? মানে তুমি ছাদ থেকে পড়ে গেলে কি করে? আমি পড়ে যাইনি সৃজন, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ছাদ থেকে। ফেলে দেওয়া হয়েছে মানে? কে ফেলে দিয়েছে? পর্ণা, তুমি শুধু আমাকে এখন নামটা বলো। দিদি। কি বলছো পর্ণা? মৌমিতা তোমায়? হ্যাঁ বাবা, আমি দিদিদের সমস্ত নোংরামি ধরে ফেলেছিলাম বলে দিদি আমাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। দাঁড়াও, এদিকে এসো। পর্ণার সঙ্গে তোমার রেশারেশি থাকতে পারে, তাই বলে খুন? তুমি পর্ণাকে খুন করতে চাইলে? এত বড় পাপ তুমি কি করে করলে? কি করে করলে তুমি? স্বপ্ন ছিল, স্বপ্ন। বলছি শুনুন না, ওই পেশেন্টের জ্ঞান ফিরেছে? না, পেশেন্ট এখনো রেসপন্স করেনি। রেসপন্স করেনি।
এটা কি? বোকা বোকা প্রশ্ন করো না, এটা একটা সিরিঞ্জ, এর মধ্যে বিষ আছে। পর্ণা স্যালাইনে গিয়ে এটা পুশ করে দেবে, ব্যাস তাহলেই খেলা শেষ। পর্ণাও কষ্ট পাবে না, আর কেউ জানতেও পারবে না। ঘুমের মধ্যেই পর্ণা শেষ হয়ে যাবে। আমাকে ক্ষমা করো পর্ণা, তোমাকে মারা ছাড়া কোনো উপায় নেই। তুমি বেঁচে থাকলে আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিস পনা? বাবু রিজা, পনা, রিজা, বাবু কি হলো? এই বুবার বাবা, এই বুবার বাবা, পড়না পড়না পড়না, এই বুবার বাবা, পড়না কি গো, চুপ করে চুপ। ডক্টর, ডক্টর, এই বুবার বাবা, কি করেছো তুমি? পড়নাকে মেরে ফেলেছো তুমি? হ্যাঁ, এই চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? চুপ করে আছো। এই বল বাবা, চুপ করে আছো। কি হয়েছে পর্ণা? ডাক্তার কি বললেন? পর্ণা সুস্থ হয়ে গেছে তাই না? কি হলো বদ্দা, চুপ করে আছিস কেন? আরে বল না কিছু। সরি স্যার, এখন ভেতরে যাওয়া যাবে না, ডক্টর চেক আপ করছেন। আমাকে প্লিজ একবার ঢুকতে দিন। একটা কথা বলুন, পেশেন্টের অবস্থা কি আগের থেকে খারাপ হয়েছে? মানে কেমন আছে পর্ণা এখন? এই তো মহা মুশকিল, আপনারা ভেতরেও যেতে দিচ্ছেন না, আবার বলছেনও না, আমরা বুঝবো কি করে মেয়েটা কেমন আছে? বাবা, চুপ করে আছো কেন? বলবো না, কাজটা করতে পেরেছো তো? পর্ণার নেই তো? হ্যাঁ, মরে গেছে তো? আরে ওকে মেরে ফেলেছো তো? আমার আর ভয়ের কিছু নেই বলো। কি গো, কি গো, কি গো, চুপ করে আছো কেন? দেখুন, আমি ডক্টরের সাথে কথা বলতে চাই, ওনাকে ডেকে দিন আপনি। আরে পর্ণা কেমন আছে সেটা জানার সম্পূর্ণ অধিকার আছে আমার। ও আমার ওয়াইফ। আপনি প্লিজ সত্যিটা বলুন, কি হয়েছে? ওই তো ডক্টর। ডক্টর, পর্ণা এখন কেমন আছে? গুড নিউজ, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। We hope she's out of danger now. আমি বলেছিলাম না বৌদি ভাই ঠিক হয়ে যাবে। এই মেয়ে একবারে বিছুটি মেয়ে, এ সহজে লড়াই ছাড়বে না। আমি জানতাম পর্ণার কিচ্ছু হবে না। আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ছাদ থেকে। কে ফেলে দিয়েছে? দিদি। বড় বৌদির আবার কি হলো? মমিটা কি হলো? এক মিনিট দেখতে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানু দিদি, মামলাটা আর শুধু ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করা রইল না, তোমার জেতার লড়াই হয়ে গেল। আমি সবসময় আছি তোমার পাশে, তুমি জিতবে। দা ভাই, তুই শুনলি সবটা? আমার খুব টেনশন হচ্ছে রে দা ভাই। আমি তোর পাশে আছি দানো। এই লড়াইটা এবার তোর নিজের লড়াই হয়ে গেল। দা ভাই, তার মানে তুইও বলছিস যাতে আমি কেসটা না ছাড়ি? বলছি তার কারণ এবার আমার নিজের মনে হচ্ছে যে এই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তাই ধানু, তোর স্যার তোকে এই কেসটা নিতে বারণ করলো। এ থেকে এটা ক্লিয়ার যে ছন্দকের কেসটা ইচ্ছে করে চাপা দেওয়া হচ্ছে। সেই জন্যই সুপ্রীতি আন্টি ছন্দকের জন্য কোনো লয়ার পাননি। ধানু, আইন তো বলে প্রমাণের অভাবে যদি 10 জন অপরাধী সাজা নাও পায়, একজন নির্দোষ যেন বিনা দোষের কোনোদিন সাজা না পায়। আমি নিজে তো ভুক্তভোগী রে। বিনা দোষে সাজা পাওয়াটা যে কি কষ্টকর সেটা আমি বুঝি। তাই আমি বলছি এই কেসটা ছাড়া তো দূরের কথা, কেসটা তোকে জিততে হবে ধানু। আর তুই জিতবি কেসটা। আমি আছি তোর পাশে, ফুলকি আছে, কি ভয় তোর? কোনো ভয় নেই, চল ঘরে চল। স্যার, দাদা ভাইয়ের কথা মতো এবার যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে আমাদের প্রমাণগুলো দেখে আসতে হবে। ওই যে মোহনাপুরা থানায় দাদা ভাই যেগুলো বলল, এরপরে স্টেপস গুলো খুব সিরিয়াসলি প্ল্যান করতে হবে আমাদের, ঠান্ডা মাথায়। চলো ঘরে চলো। আয় ধানু। কি হলো? রুদ্রদা তো বলেছিল ধানুকে আটকাবে, কেসটা তো পুরো উল্টো হয়ে গেল। ইশিতা বলো। রুদ্রদা বলছি, এখানে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে। ধানুর স্যার ধানুকে ফোন করেছিল যাতে ছন্দকের কেসটাও না নেয়, কিন্তু ধানু এবার কেসটা নেবে। কারণ রোহিত তার ফুলকি ধানুকে যথেষ্ট এনকারেজ করেছে। ফার্দার ওরা কি প্রমাণ জোগাড় করতে যাচ্ছে মোহনাপুরের থানায়। রুদ্রদা, ডু সামথিং, ইউ নিড টু স্টপ দেম, ইউ নিড টু স্টপ দেম রুদ্রদা, তাহলে আমি এক্সপোজড হয়ে যাব। এবার এটা ধানুর জেতার লড়াই হয়ে গেছে। রোহিত থেকে এত ইজিলি ছেড়ে দেবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার কাউকে কিছু না বলে মোহনাপুরা থানায় একা একা কি করে চলে গেল? আমাকে শুধু একটা মেসেজ পাঠিয়েছে, ফোনটাও ধরছে না। ফুলকি, দা ভাই আসলে তোমাকে আর আমাকে নিয়ে যেতে চাইনি, কাল থেকে একটু ভয় পেয়ে গেছে। কেসটা চাপা দেওয়ার চেষ্টা চলছে, সেটা তো দা ভাই বুঝতে পেরেছে। দা ভাই বলল আগে নিজে গিয়ে দেখবে মোহনাপুরা থানায় কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, আর ওসির কেমন ব্যবহার সেটাও দেখবে। আসলে তোমাকে বলেনি ফুলকি, কারণ তুমি জানতে পারলেই যাওয়ার জন্য জেদ করবে তাই। না না ধানুজি, এটা হয় না। স্যার আমাকে না বলে যেতে পারে না। কাল অবধি ঠিক ছিল আমরা তিনজন একসঙ্গে যাব। আমার না খুব রাগ হচ্ছে, এভাবে হয় না। আমরা তো একটা দল। এমনিতেই তমাল দাদাকে পিয়াল দাদাকে কিছু বলতে পারছি না বলে আমার অস্বস্তি হচ্ছে। দলটা ছোট হয়ে গেছে। আচ্ছা স্যার না একা একা গিয়ে একদম ঠিক করেনি, কোনো বিপদও তো হতে পারে, স্যারেরও তো হতে পারে।
না না, আমাকে যেতেই হবে। ফুলকি পাগলামি করো না, দা ভাই যেটা করেছে বুঝে শুনেই তো করেছে। আমাকে যেতেই হবে ধানু দিদি। আরে ফুলকি, দেখে চলো না, কোথায় যাচ্ছোটা কোথায়? মোহনাপুরা থানায় তোর খোঁজে যাচ্ছে দা ভাই। তুই ফোন ধরছিস না, একটা মেসেজ পাঠিয়ে চলে গেছিস। ফুলকি দাস কি আর স্থির থাকতে পারে বল? জানতাম আমি, পাকামোর তো আর শেষ নেই, আর কোথাও গিয়ে কোনো লাভ হবে না। এই মোহনাপুরা থানার ওসি সত্যি খুব গোলমেলে। হেডকোয়ার্টার্সের অনুমতি ছাড়া নাকি কিছুই করতে পারবেন না উনি। কত বোঝালাম, কোনো লাভই হলো না। আমার মনে হচ্ছে ওনার উপর কোনো প্রেশার আছে। সিরিয়াসলি আমার অস্বস্তিটা আরো বাড়ছে এবার। আমার মনে হচ্ছে কোনো ক্ষমতাশালী লোক ছন্দকের কেসটা চাপা দিতে চাইছে। কিন্তু কেন? ছন্দকের কেসটা চাপা দিয়ে তার কি লাভ হবে? মানে ছন্দক কার পাকা ধানে মই দিয়েছে? ফুলকি দাস কিছু বললে তো সেটা শোনা হবে না, উড়িয়ে দেওয়া হবে, প্রমাণ নেই বলে। রুদ্র আর ঈশিতা আবার এটাই বলবে তো? আর কি হতে পারে বলুন স্যার? ফুলকি, আমি তোমার কথা একেবারে উড়িয়ে দিতে পারছি না, সত্যি বলছি, কিন্তু একেবারে মেনে নিতেও পারছি না। হ্যাঁ আমি জানি রুদ্র আর ঈশিতা ছন্দকে খুনি মনে করে, ওরা চায় না এই কেসটায় আমরা নাক গলাই, কিন্তু সেই জন্য এরকম পেছন থেকে পলিটিক্স কেন করবে? ফুলকি, বোঝার চেষ্টা করো, কোনো কংক্রিট প্রমাণ না পেলে আমি ওদের ঠিকমতো কিছু জিজ্ঞাসা করতে পারছি না। অ্যাট দি এন্ড দে আর ফ্যামিলি, অনেক সেন্টিমেন্টস জড়িয়ে থাকে। সেটাই তো, একটা অচেনা ছেলের জন্য তো আর বাড়ির লোকজনের সেন্টিমেন্টে আঘাত দেওয়া যায় না, তাও কোনো প্রমাণ ছাড়া। সেই ক্ষেত্রে প্রমাণ জোগাড় করতে হবে ধানু দিদি। ওই বড় বাবু যদি সরাসরি প্রমাণগুলো দেখতে না দেয়, তাহলে আমাদেরও মাথার বুদ্ধি কাটাতে হবে। বড় বেশি বুদ্ধি হয়েছে তোমার ফুলকি, তুমি তোমার বুদ্ধিটা প্লিজ বেশি খাটিও না, আমাদের বুদ্ধিটা অ্যাপ্লাই করতে দাও। হ্যাঁ, এই কেসটা কিন্তু অতটা সহজ নয় ফুলকি, অনেক মার প্যাঁচ আছে কেসটায়। ঠিক আছে, আপনি যখন আমাকে বুদ্ধি কাটানোর জন্য যোগ্য মনে করছেন না, তখন আমি আর কিছু বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।